টাকা আসলে জিনিসটা কি? একসময় যা ছিল শুধু এক টুকরো ধাতু, সেটাই কিভাবে বিশ্বাস আর ক্ষমতার এক বিশাল ধারণায় পরিণত হলো। চলুন আজ আমরা টাকার সেই অবিশ্বাস্য জার্নিটাকেই দেখি, কিভাবে এর মূল্য বস্তু থেকে সরে গিয়ে একটা প্রতিষ্ঠানের ওপর ভর করে দাঁড়ালো। তো প্রথমে একদম মূল বিষয়টা বোঝা যাক। টাকা মানে এর ভ্যালুটা আসে কোথা থেকে? মজার ব্যাপার হলো এই ধারণাটাই কিন্তু সময়ের সাথে সাথে একদম বদলে গেছে। একটা সময় ছিল যখন টাকার মূল্য ছিল এর ভেতরে থাকা ধাতুর ওপর, মানে সোনায় বা রূপায়। কিন্তু ধীরে ধীরে সেই মূল্যটা নির্ভর করতে শুরু করলো একটা প্রতিষ্ঠানের ওপর, মানে যে এর গ্যারান্টি দিচ্ছে। এই যে স্লাইডটা দেখছেন, এটা ঠিক সেই বদলটাকে দেখাচ্ছে। ভ্যালুটা মেটাল থেকে সরে গিয়ে কিভাবে ট্রাস্ট বা আস্থার উপর চলে এলো। আচ্ছা, তাহলে চলুন গল্পের একদম শুরুতে ফিরে যাই। এমন একটা সময়ে যখন ব্যবসা বাণিজ্য ছিল, কিন্তু খুবই অনিশ্চিত, বিশৃঙ্খল আর একদমই অদক্ষ। তো আসল সমস্যাগুলো ঠিক কী ছিল তখন, সেটাই একবার দেখা যাক। একবার শুধু কল্পনা করুন ব্যাপারটা। প্রত্যেকটা লেনদেনের আগে আপনাকে ধাতু ওজন করতে হচ্ছে, তারপর সেটা খাঁটি কিনা তা পরীক্ষা করতে হচ্ছে, আর তারপর শুরু হচ্ছে ঘন্টার পর ঘন্টা দর কষাকষি। মানে পুরো প্রক্রিয়াটা যে শুধু স্লো ছিল তাই না, এতে প্রতারণার সুযোগও ছিল প্রচুর। এক কথায় বলতে গেলে আসল সমস্যাটাই ছিল এই অনিশ্চয়তা। তো এই বিশাল সমস্যার একটা যুগান্তকারী সমাধান এলো। সময়টা ছিল খ্রিস্টপূর্ব ৭ শতক, আর জায়গাটা হলো প্রাচীন লিডিয়া রাজ্য। তারাই প্রথম একটা দারুণ কাজ করল, মুদ্রার স্ট্যান্ডার্ডাইজেশন বা প্রমিতকরণ। মানেটা কি? মানে হলো প্রত্যেকটা মুদ্রার একটা নির্দিষ্ট আকার থাকবে, আর তার মানটাও থাকবে একদম নিশ্চিত। এই যে স্ক্রিনে কথাটা দেখছেন, ওজন এবং বিশুদ্ধতার একটি গ্যারান্টি, এটাই কিন্তু ছিল আসল ম্যাজিক। মুদ্রার ওপর ওই যে সরকারি সিল বা ছাপ, ওটা শুধু একটা ডিজাইন ছিল না, ওটা ছিল একটা গ্যারান্টি যে এর ওজন ঠিক আছে আর এটা খাঁটি। এই একটা ছাপই বিশ্বাসটাকে সরাসরি ধাতুর সাথে জুড়ে দিল, আর তার ফল অর্থনৈতিক কাজকর্ম এক লাফে বহু গুণ বেড়ে গেল। কয়েন তৈরি করার এই যে নতুন ক্ষমতা, এটা আসলে অর্থনীতির চাবিটাই শাসকদের হাতে তুলে দিল। কিন্তু ভাবার বিষয় হল, এই একটা ক্ষমতা কিভাবে একটা রাষ্ট্রের পুরো গঠনকেই আমূল বদলে দিতে পারে। চলুন এবার সেই দিকে যাওয়া যাক। দেখুন, মুদ্রা নিয়ন্ত্রণের ক্ষমতা হাতে আসায় রাষ্ট্রগুলো কি করতে পারছিল। তারা প্রথমবার একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ডের ট্যাক্স বা কর নিতে পারছিল, বিশাল সেনাবাহিনীকে ঠিকঠাক বেতন দিতে পারছিল, আর বড় বড় সরকারি প্রজেক্টে টাকা ঢালতে পারছিল। বলতে পারেন এটাই ছিল মনিটারি পলিসি বা মুদ্রানীতির একেবারে প্রথম ধাপ, যেখানে সরকার নিজে মুদ্রা কন্ট্রোল করে অর্থনীতিকে প্রভাবিত করার চেষ্টা করছে। এই চার্টটা একটা দারুণ জিনিস দেখাচ্ছে, একটা খুব চালাকিপূর্ণ কৌশল। দেখুন, রাষ্ট্র কি করত? একদিকে টাকশাল দিয়ে কয়েনের সাপ্লাই বা সরবরাহ নিয়ন্ত্রণ করত, আবার অন্যদিকে নিয়ম করে দিল যে ট্যাক্স দিতে হবে শুধু ওই সরকারি কয়েনেই। ফলে কি হলো? বাজারে ওই কয়েনের একটা পাকাপোক্ত চাহিদাও তৈরি হয়ে গেল। সাপ্লাই আর ডিমান্ডের এই চক্করে রাষ্ট্রীয় মুদ্রার ভ্যালুটা একদম নিশ্চিত হয়ে যেত। তার মানে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? এই পরিবর্তনের ফলে রাষ্ট্র আর মার্কেটের আর 10টা প্লেয়ারের মতো থাকল না, বরং রাষ্ট্র নিজেই হয়ে উঠল অর্থনীতির সেন্ট্রাল অর্গানাইজিং ফোর্স বা মূল চালিকা শক্তি। এটা ছিল পাওয়ারের একটা বিশাল শিফট, ক্ষমতার এক বিশাল হস্তান্তর। কিন্তু এত বিপুল ক্ষমতার তো একটা অন্ধকার দিকও থাকে, তাই না? টাকা তৈরি করার এই ক্ষমতার সাথে জন্ম নিল সেটাকে দুর্নীতিগ্রস্ত করার সুযোগ। আর ঠিক এখানে গল্পটা একটা বিপজ্জনক মোড় নেয়। প্রশ্নটা হলো, যদি ওই গ্যারান্টিটাই মিথ্যা হয়, কি হবে তখন? এই প্রশ্নটাই আমাদের গল্পের পরের ধাপে নিয়ে যাচ্ছে। শাসকরা একটা সময় দারুণ এক চালাকি বের করে ফেলল। তারা বুঝল যে কয়েনের ভেতরে দামি ধাতুর পরিমাণ কমিয়ে দিলেও এর ওপর লেখা মূল্য বা ফেস ভ্যালু একই রাখা যায়। এই বিপজ্জনক কৌশলটাকেই বলা হয় ডিবেসমেন্ট বা মুদ্রার মূল্য হ্রাস। এর সবচেয়ে ক্লাসিক উদাহরণ হল রোমান সাম্রাজ্য। এই টাইমলাইনটার দিকে একবার তাকান। অর্থনৈতিক চাপে পড়ে তারা কিভাবে তাদের মুদ্রায় রূপার পরিমাণ কমাতে কমাতে প্রায় শেষই করে ফেলেছিল, ভাবা যায়। প্রথম শতাব্দীতে একটা মুদ্রায় যেখানে ৯৫% রূপা থাকত, তৃতীয় শতাব্দীতে গিয়ে সেটা দাঁড়ালো মাত্র ৫%। তো এর ফল কি হল? সরাসরি ফল হল ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি।
যখন সাধারণ মানুষ ধরে ফেলল যে তাদের হাতের মুদ্রার আসল দাম আসলে অনেক কমে গেছে, তখন পুরো সিস্টেমের উপর থেকে আস্থাটাই উঠে গেল। আর আস্থা চলে গেলেই জিনিসপত্রের দাম হয়ে গেল আকাশছোঁয়া। আচ্ছা, এতক্ষণ তো আমরা প্রাচীন কালের কথা বললাম। এবার চলুন এই পুরনো শিক্ষাগুলোকে আমাদের আজকের পৃথিবীর সাথে একটু মিলিয়ে দেখি। এই পুরো ইতিহাসটা আমাদের একটা জিনিস খুব পরিষ্কার করে দেখায়। টাকা শুধু একটা অর্থনৈতিক জিনিস না, এটা আসলে একটা সামাজিক এবং রাজনৈতিক প্রতিষ্ঠান। আর শত শত বছরের অভিজ্ঞতা থেকে আমরা যে শিক্ষাটা পেয়েছি সেটা আজও 100% সত্যি। আর সেটা হলো, একটা মুদ্রার স্থিতিশীলতা পুরোপুরি নির্ভর করে তার পেছনের কর্তৃপক্ষের বিশ্বাসযোগ্যতার ওপর। মানে, ট্রাস্ট ইজ এভরিথিং। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে পুরো ব্যাপারটা তুলে ধরা হয়েছে। প্রায় ২৫০০ বছর আগে যে ৩টা মূল নীতি তৈরি হয়েছিল, মানে প্রমিতকরণ, কেন্দ্রীয় কর্তৃত্ব আর প্রাতিষ্ঠানিক আস্থা, এই ৩টি জিনিসই কিন্তু আজও আমাদের পুরো মুদ্রা ব্যবস্থার ভিত্তি। সেটা ধাতুর মুদ্রা হোক, কাগজের নোট হোক, আর আজকের ডিজিটাল লেনদেনই হোক না কেন। তো এই পুরো ঐতিহাসিক আলোচনাটা আমাদের শেষ পর্যন্ত একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যদি টাকাই একটা আস্থার প্রতিষ্ঠান হয়, তাহলে আজকের এই আধুনিক আর্থিক ব্যবস্থায় আমাদের সেই আস্থার ভিত্তিটা আসলে কতটা শক্তিশালী? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা প্রশ্ন।